পুলিশের অনাচারের প্রতি, পুলিশের অনাচারের ব্যাপারে এবং পুলিশের সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার, মিথ্যে রিপোর্ট, আর্থিক লেনদেন, প্রচুর রিপোর্ট আপনাদের কাছে পেশ করছি। কিন্তু আজকে যে রিপোর্টটা আপনাদের কাছে পেশ করছি সেটা মারাত্মক। পুলিশ সরাসরি একটা থানার অফিসাররা গিয়ে কোর্টকে মিসলেড করেছিল। বাংলা কথায় যাকে বলা হয় কোর্টে গিয়ে মিথ্যে কথা বলেছিল। আর একটু বাংলা পরিষ্কার বাংলায় বলতে গেলে কোর্টকে গিয়ে গুল মেরেছিল নির্দিষ্ট একটি থানা। সমন ধরানো হয়ে গেছে যে একটি নির্দিষ্ট মামলা 2022 সালে খোরপোশ সংক্রান্ত একটি মামলা, এবং সেই মামলায় যিনি অভিযোগকারিনী তার স্বামীকে সমন দিয়েছিল কোর্ট, এবং সেই সমনটা সেই মানুষটিকে ধরানো হয়নি, অথচ পুলিশ গিয়ে কোর্টকে বলেছে তার ভাইকে সমন ধরানো হয়েছে। এবং পরবর্তীকালে জানা গেছে যে নাম দিয়ে বলা হয়েছে পুলিশের তরফ থেকে, সেই নামে অভিযুক্ত বলতে যার বিরুদ্ধে মামলা হয়েছে, কোর্ট যাকে ডেকে পাঠিয়েছিল অভিযোগকারিনীর স্বামী, সেই নামে তার কোনো ভাই। ভাবতে পারছেন খবরটা কি জানতেন? এই সেগমেন্টে আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদন করছি। এই কারণে দুঃখের, দুর্ভাগ্যের একথা বলেও বলছি যে বহু পুলিশ অফিসার, ভালো পুলিশ অফিসার আছেন, বহু সরকারি পদে চাকরি করা পুলিশের ওসি বলুন, আইসি বলুন, সাব ইন্সপেক্টর বলুন, কনস্টেবল বলুন, এরা কিন্তু যথেষ্ট ভালো কাজ করেন এই রাজ্য পুলিশে, এই কলকাতা পুলিশে। কিন্তু মুশকিলটা হচ্ছে দুনিয়াটা হচ্ছে ঠগেদের দুনিয়া, দুনিয়াটা হচ্ছে প্রতারকদের দুনিয়া। আর সরকারটা নবান্ন থেকে যেটা চালান মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা বেসিক্যালি একটা প্রতারকদের সরকার। কারণ সরকারি কর্মচারীদের দিয়ে দেন না, পেনশন হোল্ডারদের সরকারের বর্ধিত যে দিয়ে সেটা দেন না, অসংখ্য শিক্ষিত বেকারকে চাকরি দেন না, অল্প শিক্ষিত স্কিল লেবারদের, এই বাংলার বাইরে 65 লক্ষ বাঙালিকে চলে যেতে হয়, স্কিল লেবারদের বাংলার বাইরে কাজ খুঁজতে যেতে হয়। আর সেই সময় দাঁড়িয়ে করাপশন এন্টায়ার পশ্চিমবঙ্গ সরকারটাকে ঘিরে ফেলেছে। রাজ্যের এমন কোনো দফতর নেই যে দফতরটা চুরিবিহীন এবং চোরেদের সাম্রাজ্ঞী কালীঘাটে বসে আছে। এই বাস্তবতার নিরিখে আজকে যে ঘটনাটা আপনাদের কাছে বলছি সেটা দুঃখের, দুর্ভাগ্যের এবং পুলিশ ফ্র্যাটার্নিটির পক্ষে লজ্জা। পুলিশের কোনো কর্মচারী যদি এটা শোনেন, ওসি শোনেন বা আইসি শোনেন বা সাব ইন্সপেক্টর শোনেন, একটু ভাবুন তো আপনাদের কিভাবে বেইজ্জত করা হচ্ছে। এই যে ঘটনাটা আমি আপনাদের কাছে বললাম, কিছুটা বললাম আর বাকিটা বলি, সেটা হচ্ছে 2022 সাল, একটা স্বামী স্ত্রীর গণ্ডগোল, খোরপোশ সংক্রান্ত মামলা। কোর্ট নির্দেশ জারি করেছে যে ইমিডিয়েটলি তার হাজব্যান্ডকে কোর্টে অ্যাপিয়ার করতে হবে, অথচ নির্দিষ্ট দিনে তার হাজব্যান্ড অ্যাপিয়ার করলো না। পুলিশ গিয়ে বললো হ্যাঁ আমরা সমন ধরিয়ে এসেছি, তার ভাইকে ধরিয়ে এসেছি। পরবর্তীকালে দেখা গেল যে অভিযোগকারিনীর স্বামী তিনি কোর্টকে জানালেন এই নামে আমার কোনো ভাই নেই। আসলে সমন জারির পরে যখন আসেননি তখন স্বাভাবিকভাবে কোর্ট একতরফা রায় দিয়ে দিয়েছে, এবং এই একতরফা রায়ের জানাজানি হওয়ার পর স্বাভাবিকভাবে অভিযোগকারিনীর স্বামী তিনি কোর্টে আসেন, কোর্টকে লিখিতভাবে সবটা জানান যে আমাকে তো কোনো সমনই ধরানো হয়নি, তা আমি আসবো কী করে। তখন নির্দিষ্ট বনগাঁ আদালতের যিনি মহামান্য বিচারপতি প্রদীপ অধিকারী, তিনি পরিষ্কারভাবে বিষয়টা তদন্তের নির্দেশ দেন। বনগাঁর যিনি এসডিপিও তাঁকে নির্দেশ দেন, ইমিডিয়েটলি তদন্ত করে জানান যে সত্যিই তাকে সমন ধরানো হয়েছিল কি সমন ধরানো হয়নি। শেষ পর্যন্ত তদন্ত করে পুলিশই বুঝতে পারে যে তৎকালীন ওসি এবং সাব ইন্সপেক্টর পুলিশ যারা দায়িত্বে ছিলেন তারা সমনটা না ধরিয়ে কোর্টকে মিসগাইড করেছেন, কোর্টকে মিথ্যে বলেছেন অথবা কোর্টকে গুল মেরেছেন। পরবর্তীকালে মহামান্য বিচারপতি ক্ষিপ্ত হয়েছেন এবং বললেন এটা ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধ, আপনারা বিভাগীয়ভাবে কী ব্যবস্থা নিচ্ছেন এই দুজন পুলিশ অফিসারের বিরুদ্ধে সেটা জানান। 19শে নভেম্বর সেটা বনগাঁর আদালতে তার শুনানি আছে। এই খবরটা যথাযথ গুরুত্ব দিয়ে বাংলা সংবাদ মাধ্যমে প্রথম পৃষ্ঠায় আসা উচিত ছিল, এটা নিয়ে টকশো বসা উচিত ছিল যে পুলিশ যখন কোর্টকে মিথ্যে বলেন। আমি এই জায়গাটা আসতে চাইছি। দেখুন, সাধারণ মানুষকে পুলিশ মিথ্যে কথা বলে, সাধারণ মানুষকে মিসলিড করে, অসংখ্য ঘটনা আপনাদের বলে যেতে পারি, প্রতিদিন বলে যেতে পারি, যেখানে দাঁড়িয়ে কোর্টকে দাঁড়িয়ে একদম মানে সাধারণ মানুষকে পুলিশ নানানভাবে ঠকায়। পুলিশের একটা শ্রেণী, সবাই নয়, এবং ঠকায় শুধু নয়, বিভিন্ন অর্থে আর্থিক লেনদেন করেন। অসংখ্য প্রতিবেদন সেটা নিয়ে পেশ করেছি। কিন্তু কোর্টকে মিথ্যে কথা বলার স্পর্ধাটা পুলিশ পায় কোথা থেকে?
থাকে। আপনি ভাবুন, একজন সাধারণ মানুষকে মিথ্যে কথা বলা, পুলিশ যে আমি কারুর দ্বারা পারসুয়েডেড হয়ে, কারুর কাছ থেকে অর্থ নিয়ে কারুর হয়ে কাজ করা, এটা নিত্য নতুন অভিজ্ঞতা এই বাংলার। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কোন জায়গায় নামিয়েছিল? এই যে ওসি বলুন, ইন্সপেক্টর বলুন বা সাব ইন্সপেক্টর বলুন, যিনি কোর্টে গিয়ে মিথ্যে কথা বলছেন যে আমি সমন ধরিয়েছি, যাকে সমন ধরিয়েছি সেই নামের কোনো ব্যক্তি বা ভাই নেই। তার মানে পুলিশ নোয়িং ইট ওয়েল যে আমি কোর্টকে মিথ্যা কথা বলছি। কনফিডেন্স লেভেলটা ভাবুন। তার ভয় নেই যে তিনি সরকারি কর্মচারী, তার চাকরি চলে যেতে পারে। তিনি আসলে জানেন যে তার মাথার উপর আছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের শেষে তিনিই বাঁচাবেন, কেন এই পুলিশকে দিয়েই তিনি খারাপ কাজটা করাবেন। ফলত যে মানুষটাকে দিয়ে, সরকারি কর্মচারীকে দিয়ে একজন প্রশাসক খারাপ কাজটা করাবেন, আলটিমেটলি দিনের শেষে তার শাস্তি হবে না। এই পুলিশ অফিসার, আমি খালি ভাবছিলাম, এই পুলিশ অফিসার বা সাব ইন্সপেক্টর বা যারা পুলিশ অফিসাররা যুক্ত, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে? বিভাগীয় ব্যবস্থা বলা হচ্ছে। মহামান্য বিচারপতি বলেছেন ব্যবস্থা নিয়ে 19শে নভেম্বর আমাদের জানান। কোনো ব্যবস্থাই নেওয়া হবে না, পরিষ্কারভাবে বলছি। শেষ পর্যন্ত যেটা হবে, একটা আইওয়াশ হবে, অর্থাৎ সেখানেও কোর্টকে অর্থাৎ একটা আইওয়াশ করা রিপোর্ট দেওয়া হবে যে আমরা তাদের বিরুদ্ধে রেস্ট্রিকশন ইম্পোজ করেছি বা 7 দিনের জন্য ক্লোজ করেছি বা এতদিনের জন্য এখানে ট্রান্সফার করেছি, এসব দেখানো হবে। কিন্তু আলটিমেটলি দিনের শেষে কিছু হবে না, সেটা আমরা সবাই জানি। কিন্তু যাই হোক, মহামান্য বিচারপতির নজরে পড়েছে ব্যাপারটা। ভাবুন, অভিযোগকারিনী স্বামী যদি কোর্টকে এসে না বলতেন যে আমাকে সমন ধরানো হয়নি, তাহলে এই ঘটনাটা কি আমরা জানতে পারতাম? সংবাদ মাধ্যমে রিপোর্ট আকারে বেরোতো, কিংবা মহামান্য বিচারপতি কি শেষ পর্যন্ত ব্যাপারটা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারতেন? অভিযোগকারিনী স্বামী পুরো ব্যাপারটা বুঝতে পেরে কোর্টে এসে পাল্টা মামলা করে বা কোর্টকে কোনোভাবে জানিয়েছেন, অবহিত করেছেন তার আইনজীবীরা। তখন কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিষয়টাকে তদন্তের জন্য নির্দেশ দেন। কেন কোর্টকে নির্দেশ দিতে হবে? কেন পুলিশ কর্মচারীরা তার এসডিপিওকে ভয় পাবেন না? কেন পুলিশ কর্মচারীরা রাজ্যের ডিরেক্টর জেনারেল পুলিশকে ভয় পাবেন না? আমি বলছি, রাজ্যটাকে পুলিশি ব্যবস্থায় কীভাবে তছনছ করেছেন একজন ভদ্রমহিলা, এগুলো টুকরো টুকরো উদাহরণ। এই পুলিশ অফিসাররা সাধারণ মানুষের উপর কী অবিচার করেন, এবার একটু ভেবে দেখুন। আপনি বিচারপতিকে মিথ্যা কথা বলছেন। আমি যদি বিচারপতির কাছে গিয়ে কোনো একটা মিথ্যা কথা বলি, আমার তো বুকটা কাঁপবে, সেটাই তো হওয়া স্বাভাবিক। একজন সাধারণ মানুষের বুক কাঁপে। সেইখানে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসার, সরকারি কর্মচারী, কুর্তি পরা, অশোক স্তম্ভ, সেখানে দাঁড়িয়ে সরকারের প্রতি দায়বদ্ধ, সাধারণ মানুষের ট্যাক্স পেয়ারের টাকায় তারা মাইনে পান। আপনি ভাবুন, কোর্টকে গিয়ে গুল মেরে দিল যে আমি দিয়েছি, এবং এমন লোককে দিয়েছি সে লোকের নামে কোনো অস্তিত্ব নেই। ভাই বলে যাকে দেওয়া হয়েছে তার কোনো অস্তিত্বই নেই। বনগাঁর এসডিপিও শেষ পর্যন্ত তদন্ত করে সত্যি রিপোর্টটা দিয়েছেন এবং শেষ পর্যন্ত চিহ্নিতকরণ করা হয়েছে। কিন্তু আমাদের নজর থাকবে 19শে নভেম্বর বনগাঁ কোর্টে কী হলো, আদালতে কী হলো, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের অভিজ্ঞতা এই জাতীয় কোনো ঘটনা ঘটলে অবশ্যই জানাবেন। পুলিশের শুদ্ধিকরণ দরকার, যে সরকারই আসুন। 2026-এ এই মহিলাকে তাড়ানো দরকার, তারই একটা সরকারের পরিবর্তন আনা দরকার। তা নাহলে কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন হবে না। অভিযোগকারিনীর স্বামীর যে অভিযোগ, সেই অভিযোগটা আমরা জানতে পাচ্ছি কত অসংখ্য মানুষ এই ধরনের এই ক্লাসের পুলিশ দ্বারা প্রতারিত হচ্ছে। একটু ভাববেন না?